সেটা হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস। এবং এই ভেক্টর অ্যানালাইসিসটা আমরা পড়ে নিয়েছি অলরেডি। ভেক্টর অ্যানালাইসিস আমরা পড়ে নিয়েছি, মানে মাঝখানে পৌঁছে গেছি আমরা চ্যাপ্টার। এবারে যে জায়গাটা আমি সবাইকে আজকে বোঝার জন্য বলবো, যে জায়গাটা সেটা কম বেশি ভেক্টর অ্যাডিশন আমাদের শেষ হয়ে গেছে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ভেক্টর অ্যানালিসিসের একটা পার্ট, সেটাকে আমরা বলছি ভেক্টর মাল্টিপ্লিকেশন। সহজ ভাষায় এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ভেক্টরের গুণ। ভালো করে দেখো, আমরা বলবো ভেক্টরের গুণ। এবার এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, এই যে ভেক্টরের গুণ আমরা বলছি, ভেক্টরের গুণ আমরা যেটা বলছি, এই ভেক্টর গুণটা বেসিক্যালি ঠিক কি? বেসিক্যালি ভেক্টর গুণটা কি? দেখো, ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে যে কার্য একটি স্কেলার রাশি। আমাদের আরো একটা নতুন কোয়ান্টিটি আছে যেটা আমাদের পড়া হয়নি, সেটাকে আমরা টর্ক বলি। টর্কটা কি সেটাকেও আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ ভেক্টর গুণ বলতে কি? ভেক্টর গুণ হচ্ছে একের বেশি, অর্থাৎ একাধিক ভেক্টরকে যখন আমরা গুণ করি সেটাই তাহলে ভেক্টর গুণ। এটা খুব সহজ ভাষায়, কিন্তু এখানে ভেক্টর গুণের বিভিন্ন প্রক্রিয়া আছে। ভেক্টর গুণের প্রক্রিয়াগুলো কি কি? আওয়াজ হচ্ছে। ভেক্টর গুণের প্রক্রিয়াগুলো কি কি সেটা হচ্ছে, ভালো করে বুঝবে আমি কি বলছি সেটা। দেখো, আমি যদি বলি ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, কি পড়ে আসছি? আমরা একটা জিনিস পড়ে আসছি যেটাকে আমরা বলছি কার্য। খুব ভালো করে দেখো, আমরা লিখছি কার্য। কার্য মানে কি? কার্য মানে হচ্ছে স্যার ওয়ার্ক ডান। কার্য হচ্ছে ওয়ার্ক ডান। এবং আমরা এটাকে একদম ছোট থেকে বলে অভ্যস্ত কার্য স্কেলার রাশি। ঠিক আছে, কার্য হচ্ছে স্কেলার রাশি, এটা আমরা বলে অভ্যস্ত। এক মিনিট, হ্যালো কাজিমা, আচ্ছা দাও, তোমাকে আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, এক মিনিট। আচ্ছা, কার্য স্কেলার রাশি এক্ষেত্রে ঠিক কি হয় খেয়াল রাখবে। সেটা হচ্ছে যে, ধরে নাও আমার কাছে একটা বক্স রয়েছে, এই বক্সটার উপরে আমি এদিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। আমি কি দিলাম? আমি দিলাম ফোর্স। আমি দিলাম ফোর্স। এর ফলে বক্সটা এই দূরত্বে সরে এলো। ঠিক আছে, তাহলে কার্য কোনটা? ভালো করে ভাবো, এই সেন্টার, এই সেন্টার, এটা পিকচার ওয়ান। ফোর্স দেওয়ার ফলে বক্সটা এখানে সরে গেছে, বক্সটা এখান থেকে এখানে গেছে। কথাটাকে বোঝার চেষ্টা করো। তাহলে এই অংশটাকে আমরা কি বলি? এটাকে বলি এস। সেক্ষেত্রে এই যে ফোর্স, এটা কি? এটা হচ্ছে ফোর্স। খেয়াল করবে আমি কি বলছি, ফোর্স। ফোর্স মানে বল, এটাও একটা ভেক্টর রাশি। এটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, এটা হলো ভেক্টর রাশি। এই এসটা কি? এই এসটা হচ্ছে সরণ স্যার, সরণ। সরণ এটাও একটা ভেক্টর রাশি। কিন্তু এর ফলে যেটা তৈরি হলো কার্য, কার্যের একটা ডেফিনিশন ছিল। ডেফিনিশনটা কি? বলা হয়েছিল কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের অভিমুখে বস্তুর সরণ, বলও ভেক্টর রাশি এবং সরণ সেটাও ভেক্টর রাশি। এই দুটোর ফলে বস্তু যে নতুন রাশিটা ক্রিয়েট করলো, অর্থাৎ বল এবং বলের অভিমুখে সরণ, এই দুয়ের গুণ ফলে যে নতুন রাশিটা ক্রিয়েট হলো,
সেটাকে আমরা কার্য বলেছিলাম এবং কার্যটাকে আমরা কি লিখেছিলাম এফ ডট এস। এবার এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, সেটা কি কার্যটাও ভেক্টর রাশি, সরণটাও ভেক্টর রাশি। এর ফলে যেটা তৈরি হলো কার্য, এটা ইজ ইকুয়াল টু যদি ডব্লিউ লিখি, ডব্লিউ মানে ওয়ার্ক ডান। খেয়াল রাখবে আমি কি বলতে চাইছি, এই ওয়ার্ক ডানটার শুধু মান আছে, শুধু কি বলবো, শুধু মান আছে, কোনো অভিমুখ নেই, শুধু মান আছে। কার্য হচ্ছে একটা মান। তাহলে দুটো ভেক্টরকে তুমি গুণ করে যে রাশিটা তুমি ক্রিয়েট করলে সেটা শুধু মান আছে, অভিমুখ নেই, তাহলে ডেফিনেটলি এটা একটা স্কেলার রাশি। আমরা বললাম ওকে স্যার। এইবারে তুমি একটা জিনিস ভালো করে ভাবো, তাহলে কার্যের শুধুমাত্র মান আছে, তাহলে এখান থেকে আমরা এই কনক্লুশনে অবশ্যই আসতে পারি যে এটা স্কেলার রাশি। খেয়াল রাখবে আমি কি বলছি। এরপর আরেকটা জিনিস তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। কি কেসটা? কেসটা হচ্ছে ঠিক এইটা। ধরে নাও, আচ্ছা আমরা সবাই বাস দেখেছি তো, বাসের চাকার যে নাট কি করে টাইট করে দেখেছি? বাসের চাকার নাট কি করে টাইট করে? দেখবে এরকম একটা পাইপ রেঞ্চ আছে, ঢুকিয়ে দেয়, দিয়ে এতখানি এরকম একটা লম্বা রড, সেই রডের উপরে একটা লোক দাঁড়িয়ে এরকম এরকম করে করে মানে ওপর থেকে নিচে চাপ দিয়ে নাটটাকে টাইট করছে। এক্ষেত্রে হাত দিয়ে টাইট করলে টাইট কম হবে, যদি লম্বা রডটা লম্বা হয় টাইট বেশি হবে। তুমি একটা জিনিস ভাবো, আর একটা জিনিস আমি ভাবতে বলছি কিরকম, সেটা হচ্ছে যে ধরে নাও একটা নাট আছে, সেটাকে তুমি টাইট করবে, এরকম দিয়ে তুমি এইভাবে ঘোরাবে তো, এইভাবে ঘোরাবে, ভালো করে ভাবো। এই ঘোরানোর ফলে নাটটা টাইট হলো, হাত দিয়ে তুমি ম্যাক্সিমামটা করলে, এরপরে তুমি রেঞ্জ দিয়ে করলে দেখবে আরো 2 পাক 3 পাক ঘুরে যাচ্ছে। কেন এরকমটা হয়? বা রেঞ্জ দিয়ে তুমি একবার ঘুরিয়ে দিলে, ঘুরিয়ে দেওয়ার ফলে তুমি যদি হাত দিয়ে খোলার চেষ্টা করো দেখবে তুমি খুলতে পারছো না। কেন এরকমটা হয়? কারণ নাট যখন টাইট হয় সেটার জন্য যেটা দায়ী তার নাম হচ্ছে টর্ক, ফোর্স নয়। কারণ ফোর্স বলতে আমরা কি বুঝি? ক্যারাম বোর্ডের ঘুঁটি, অর্থাৎ ক্যারাম বোর্ডের উপরে তুমি একটা স্ট্রাইকার রেখে দিয়েছো, সেখানে যদি তুমি স্ট্রাইক করো, ফোর্স লাগাও, তাহলে ঘুঁটি যেদিকে ফোর্স দিয়েছো সেদিকে, মানে স্ট্রাইকারটা সেই দিকে যেতে থাকে। কিন্তু এখানে তুমি ফোর্স দিচ্ছ, অবজেক্টের ভেতরে একটা রোটেশন ক্রিয়েট হচ্ছে, তার মানে এখানে ফোর্স কাজ করছে না। এই যে রোটেশনটা যেটার জন্য ক্রিয়েট হচ্ছে, যেটার জন্য নাটটা টাইট হচ্ছে, সেটাকে আমরা ফোর্স বলতে পারবো না, সেটার একটা আলাদা নাম আছে। তার নাম কি জানো? এই রাশিটা তোমাদের কাছে নতুন, সেই রাশিটার নাম হচ্ছে কি? টর্ক। খেয়াল রাখবে আমি কি লিখছি, সেই রাশিটার নাম টর্ক। এবং টর্ক সমান কি করা হয়? টর্কের ডেফিনেশন কি? টর্কটাকে এরকম ভাবে লেখা হয়, টর্কটাকে এইভাবে লেখা হয় কি না, টর্ককে লেখা হয় টাউ। এই সাইনটাকে বলা হয় টাউ, ঠিক আছে? টর্ক টাউ, এটা সমান কি? ডেফিনেশন কি বলছে? প্রযুক্ত বল ইনটু বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। প্রযুক্ত বল ইনটু বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এটাকে আমরা টর্ক বলছি। তাহলে প্রযুক্ত বল এবং বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এটাকে আমরা টর্ক বলছি। আমরা বললাম ঠিক আছে স্যার, বলুন বিষয়টা টর্কটা কি? তাহলে টর্কের একটা ছবি আঁকা যাক। খেয়াল করো আমি ঠিক কি বলতে চাইছি। আমি ছবিটাকে এই সাইডে নিচ্ছি, ঠিক আছে? ধরে নাও আমি একটা নাট আঁকছি, ওকে? এটা হচ্ছে একটা নাট। খেয়াল করো আমি কি করেছি, আমি একটা নাট করেছি। এবারে এই নাটটাকে টাইট দেওয়ার জন্য তুমি কি ব্যবহার করছো? তুমি ব্যবহার করছো রেঞ্জ। খেয়াল রাখো আমি ঠিক কি বলতে চাইছি, তুমি ব্যবহার করছো একটা রেঞ্জ। খেয়াল রাখবে, এই তার মানে এই হচ্ছে রেঞ্জ, ঠিক আছে? এবার তুমি কোথায় ফোর্স দাও? তুমি কিন্তু ফোর্স এইখানে দাও। খেয়াল রাখবে আমরা কি বলছি, তুমি যদি ফোর্স দাও, তুমি এইটাকে ধরে এই দিকে দাও ফোর্স। এবার নাটটা যেটা টাইট হচ্ছে, খেয়াল রাখবে নাটটা কি কারণে টাইট হচ্ছে? এই তো নাট, ঠিক আছে? মোটামুটি এই হচ্ছে নাট।
তুমি বসো, এখানে বসো, তুমি কিন্তু ডিস্টার্ব করছো আজকে, খুব একটা বাজে হচ্ছে। যে কারণে নাটটা টাইট হয় সেটা কিন্তু এই ফোর্সের জন্য নয়। এই যে ফোর্স তুমি এই জায়গায় অ্যাপ্লাই করেছো, খেয়াল রাখো আমি কি বলছি, তুমি ফোর্স এই দিকে দিয়েছো, এফটা একটা ভেক্টর, আর এই যে নাটের লেন্থ, নাট নয় সেই রেঞ্জের যে লেন্থ, খেয়াল রাখবে আমি কোত্থেকে কতটা বলছি, এই যে লেন্থ, ঠিক আছে, এই লেন্থ আর এই ফোর্স এদের দুজনের সমন্বয়ে একটা রাশি ক্রিয়েট হচ্ছে যার নাম টর্ক, যার ফলে ওটা টাইট হয় বা আলগা হয়। এবং দেখো এই টাইট হওয়া বা আলগা হওয়া সেটা কিন্তু একটা নির্দিষ্ট অভিমুখে, যদি ক্লকওয়াইজ ঘুরে টাইট, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আলগা হয়। তার মানে এদের দুজনের ফলে কোনটা কোনটা না, এই হচ্ছে তোমার লেন্থ আর এই হচ্ছে তার ফোর্স, এদের দুজনের ফলে একটা নতুন রাশি ক্রিয়েট হচ্ছে যেটাকে আমরা টর্ক বলছি। তার মানে টর্ক কি, টর্ক হচ্ছে এই বল আর এই যে রেখা বা বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব, বলটা তো এই পর্যন্ত, লেন্থটা তো এই পর্যন্ত, অর্থাৎ এখানে যেটা আমরা করেছি দুটোই ভেক্টর রাশি, একটা হচ্ছে প্রযুক্ত বল আর একটা হচ্ছে তার লেন্থ, এই দুয়ের সমন্বয়ে যেটা তৈরি হচ্ছে সেটা টর্ক। এবং এই টর্কটা কি আছে, এই টর্কটার অবশ্যই 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 করে যেটা রয়েছে সেটা হচ্ছে মান ও অভিমুখ, মান ও অভিমুখ উভয়ই আছে, উভয়ই আছে, ঠিক আছে, উভয়ই থাকে। তাহলে আমরা এবার এই দুটো জিনিসকে এক জায়গায় আনার চেষ্টা করছি, খেয়াল রাখো আমি কি বলতে চাইছি, দুটো জিনিসকে এক জায়গায় আনার চেষ্টা করছি। কি আমরা পড়ছি ভেক্টর গুণ, কিন্তু ভেক্টর গুণের আমরা বিভিন্ন ফর্ম দেখতে পাচ্ছি, ভেক্টর গুণের বিভিন্ন ফর্ম দেখতে পাচ্ছি। কি রকম, হ্যাঁ প্রথমে যেটা হলো সেটাকে আমরা বললাম ওয়ার্ক ডান, যেখানে একটা অবজেক্টকে এখান থেকে এই পর্যন্ত সরণ করা হলো, সরিয়ে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ এই অংশটা হচ্ছে তার সরণ, ঠিক আছে, এইটুকু তার সরণ হয়েছে। আর এই যে বল প্রয়োগ করা হয়েছে এটা এফ, এফটা অবশ্যই ভেক্টর রাশি, সরণটাও অবশ্যই ভেক্টর রাশি, এর ফলে যেটা ক্রিয়েট হয়েছে সেটা কার্য, কিন্তু সেই কার্যটা শুধুমাত্র মান আছে, তাই এটা স্কেলার রাশি। আবার ওই একই ভাবে একটা সেকেন্ড আমরা যখন এক্সাম্পল নিচ্ছি, ভালো করে লক্ষ্য করো, সেকেন্ড এক্সাম্পল, এই সেকেন্ড এক্সাম্পলে বলে কি দেখছি, টর্ক বলে একটা রাশি দেখছি যেটার কারণে নাট টাইট হয় বা নাট আলগা হয়। সেখানে কি বল আর বলের ক্রিয়া রেখা লম্ব দূরত্ব, এই দুইয়ের ফলে, খেয়াল রাখবে আমি ঠিক কি বলতে চাইছি, এই দুইয়ের ফলে এমন একটা রাশি ক্রিয়েট হচ্ছে বল এবং বলের ক্রিয়া রেখা লম্ব দূরত্ব যার মান এবং অভিমুখ, যার মান এবং অভিমুখ দুই আছে। আর এটার ক্ষেত্রে শুধু মান ছিল, খেয়াল রাখো আমি ঠিক কি বলছি, এটার ক্ষেত্রে শুধুমাত্র মান ছিল। তার মানে ভেক্টরের যদি আমরা গুণ করি সেই গুণটা মূলত টু টাইপস এর হচ্ছে। কখনো কখনো এটা ভেক্টরের দুটো ভেক্টর রাশিকে তুমি গুণ করলে সেটা ভেক্টর প্রডিউস করছে, আবার কখনো কখনো দুটো ভেক্টরকে গুণ করলে সেটা স্কেলার প্রডিউস করছে। আরো ভালো করে বলতে গেলে কি, আরো ভালো করে বলতে গেলে আমরা অবশ্যই এই কথাটা বলতে পারি যে দুটো ভেক্টর রাশি আছে, এক মিনিট একটু দাঁড়াও, ডিস্টার্ব করছো না আজকে। আরো ভালো করে বলতে গেলে যে দুটো ভেক্টর রাশির গুণফল কখনো স্কেলার কখনো ভেক্টর। আবার বলছি, দুটো ভেক্টর রাশির গুণফল কখনো স্কেলার কখনো ভেক্টর। যখন স্কেলার হচ্ছে সেই গুণটার একটা নাম আছে, যখন ভেক্টর হচ্ছে সেই গুণটার একটা নাম আছে। সেই জন্য দেখবে যখন আমি ব্রেন ম্যাপিং করে দিয়েছিলাম সেখানে পরিষ্কার ভাষায় আমি এটা বলে দিয়েছিলাম যে ভেক্টরের গুণ মূলত দুই প্রকারের, একটাকে বলছে স্কেলার গুণফল, একটাকে বলছে ভেক্টর গুণফল। ওকে, তোমরা সেটা করেওছো বা ব্রেন ম্যাপিং এ লিখেওছো, তোমরা জানো যে ভেক্টরের গুণফল দুই রকমের। আর এখানে আমি সেই জিনিসটা দেখালাম, আমরা কার্যকে কোনোদিন অভিমুখ দিয়ে চিনতে পারি না, কার্যকে তার পরিমাণ অর্থাৎ মান দিয়ে চিনি। আবার এখানে যেটা ক্রিয়েট হচ্ছে, নাটটা টাইট হচ্ছে বা আলগা হচ্ছে, যাই হোক না কেন, সেটার ক্ষেত্রে আমরা কি দেখছি না, যেটা প্রডিউস হচ্ছে দুটো ভেক্টরের গুণফলে সেটা কি না, সেটা হচ্ছে যে তার মান অভিমুখ দুই আছে। তাহলে এই যে অংশটা করিয়েছি এইটাকে তোমরা তোমাদের খাতায় ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি। এইটা তোমরা তোমাদের খাতায় যেখানে তোমরা হেডিং করছো ভালো করে ভাববে, প্রথমে হেডিং হয়েছে ভেক্টর গুণ, ভেক্টর গুণ বলে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে এই অংশটুকুকে টুকবে, এক্ষুনি টুকবে, ঠিক আছে, এবং এই জায়গায় আমি যেটা বলছি সেটা লিখবে। ওকে, এই জায়গায় আমি যেটা বলছি সেটা লিখবে। আচ্ছা, ছোট্ট করে ওটা টুকে নাও, টুকে নেওয়ার পরে এটাকে লিখতে হবে। তাহলে ওই জায়গাটা ফাঁকা রেখে দাও, দিয়ে আমি যেটা বলছি সেটা আগে লিখে নাও, তারপরে এটাকে টুকতে দিচ্ছি আমি। টাইম কথা বোঝা গেছে? আমি কি বুঝতে পেরেছি কথাটা?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ছোট্ট করে লেখো, যেটা লেখার জায়গাটা বলছি, তার মানে খাতার একটা জায়গায় এই অংশটা টুকে নেওয়ার পরে সেইটার সম্পর্কে আমরা লিখবো। লেখো লেখো, মনে রাখতে হবে, লিখতে থাকো, মনে রাখতে হবে। ভেক্টরের গুণ মনে রাখতে হবে। ভেক্টরের গুণ মূলত দুই প্রকার। দাঁড়িয়ে দিয়ে তারপরে লেখো, যদি দুটি ভেক্টরের গুণফলে সৃষ্ট রাশিটি, যদি দুটি ভেক্টরের গুণফলে সৃষ্ট রাশিটির শুধুমাত্র মান থাকে, অর্থাৎ কোনো অভিমুখ না থাকে, লিখতে থাকো, অর্থাৎ কোনো অভিমুখ না থাকে, তাহলে সেই প্রকার ভেক্টর গুণকে, তাহলে সেই প্রকার ভেক্টর গুণকে ডট গুণফল ডিওটি, সেই প্রকার ভেক্টর গুণকে আমরা এইটা ডট গুণফল, বা এর আরো একটা নাম আছে স্ল্যাশ দিয়ে, স্কেলার গুণফল বলা হয়। ডট গুণফল বা স্কেলার গুণফল বলা হয়। অপরদিকে লিখতে থাকো, অপরদিকে যদি দুটি ভেক্টরের গুণফলে সৃষ্ট রাশিটির, যদি দুটি ভেক্টরের গুণফলে সৃষ্ট রাশিটির মান ও অভিমুখ, মান ও অভিমুখ দুই থাকে, অপরদিকে যদি দুটি ভেক্টরের গুণফলে সৃষ্ট রাশিটির মান ও অভিমুখ দুই থাকে, তাহলে সেই প্রকার ভেক্টর গুণকে স্কেলার গুণফল বলা হয়। সেই প্রকার ভেক্টর গুণকে, সেই প্রকার ভেক্টর গুণকে ভেক্টর গুণফল বা ক্রস মাল্টিপ্লিকেশন বলা হয়। এইটা সেই প্রকার ভেক্টর গুণকে আমরা কি বলবো, যেটা এটা করেছি, এটাকে বলা হবে CROSS, ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন বা এর আরেকটা নাম হচ্ছে ভেক্টর গুণফল। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন বা ভেক্টর গুণফল বলা হয়। তাহলে এটা গেল আমাদের গুণফলের ফার্স্ট স্টেপ। গুণফলের ফার্স্ট স্টেপ তাদের ইন্ট্রোডাকশন লেখা হয়েছে। এই অংশটা ঠিক কি আছে এটা আমি একটু পরে পাঠিয়ে দিচ্ছি পুরো পিডিএফ করে, চাপের কিছু নেই, এই অংশটা এই জায়গাটায় ধরে নিতে হবে। ঠিক আছে, আমি একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। এবারে ছোট্ট করে হেডিং করো ডট গুণফল। এবার বিস্তারিতভাবে ডট গুণফলটা জানবো, বিশাল ব্যাপার। লেখো, ছোট্ট করে হেডিং করো হেডিং করবে ঠিক এইরকম, কি বললাম, হেডিং লেখো
ডট গুণফল বা স্কেলার গুণফল। আমি কি বললাম? ডট গুণফল বা স্কেলার গুণফল। ঠিক আছে, লেখো লেখো ডট গুণফল বা স্কেলার গুণফল। এবার ডিটেইলসে হবে, একবার ডট গুণফল একবার ক্রস গুণফল। এবং আমি বলে রাখি এতটাও কঠিন বিষয় এটা নয়, অর্থাৎ এটা সহজ বিষয়। ঠিক আছে, ধৈর্য দিয়ে শুনতে হবে। আমি কিভাবে করছি, অর্থাৎ স্যার কিভাবে জিনিসটাকে ভাবছে সেইভাবে নিজেদেরকে সেই পথে ভাবাতে হবে। ঠিক যেভাবে যেভাবে আমি ক্যালকুলেশনটা দেখাবো সেইভাবে তোমাদেরকে এই ক্যালকুলেশনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শিখে যাব। সবাই প্রথমে আমরা একটা ছবি আঁকি। ছবি হচ্ছে, ধরে নাও আমাদের এইখানে একটা ফুটবল আছে, আমাদের একটা ফুটবল আছে, চুপ কর মা। আমাদের এখানে একটা ফুটবল আছে, বল। আচ্ছা, এটাকে যদি আমি দেখবে, আমি সহজ কথা বলছি, ধরে নাও বলটা একটু ভারী, বলটা ভারী নয়। আমি কি বলছি, ধরে নাও অনেক সময় হয় যারা ফুটবল খেলে কি ভাবে, আমি কি বলতে চাইছি ভালো করে বুঝো। বলটা গড়িয়ে গড়িয়ে আসছে, তুমি পা দিয়ে মেরেছো, দেখবে তুমি যে ফোর্স দিয়েছো সেই ফোর্সটা কিন্তু ভূমির সমান্তরালে। অর্থাৎ তুমি না হয় ফোর্স এই দিকে দিয়েছো, এই দিকে গেছে ফোর্স, তার মানে এটা ভেক্টর রাশি। কিন্তু বলটা তোমার পায়ে লেগে উপরের দিকে উঠে গেছে। তাহলে বল যদি তোমার পায়ে লেগে উপরের দিকে উঠে যায়, তাহলে বলের সরণ এই দিকে হয়েছে। কথা বুঝলে? বল যদি তোমাদের পায়ে লেগে উপরে উঠে যায় তাহলে সরণ এই দিকে হয়েছে। সব সময় এটা তো ঠিক নয়, তুমি বল যেদিকে দেবে সরণ সেদিকে হবে। আরো একটা উদাহরণ নাও, ধরে নাও আমি একটা ছোট্ট ক্যারাম বোর্ড আঁকছি। তাহলে একটা ক্যারাম বোর্ড আঁকি, খেয়াল রাখবে আমি ঠিক কি বলতে চাইছি। আমি আঁকছি এখন একটা ক্যারাম বোর্ড। ক্যারাম বোর্ড বলতে এরকম একটা বর্গাকার টেবিল হয়। ঠিক আছে, সেই টেবিলের এই সাইডগুলো এরকম এরকম থাকে। ধরে নাও এরকম হলো, এইখানে একটা গুটি আছে, খেয়াল রাখবে আমি কি বলছি। এইখানে একটা গুটি আছে। এবার ক্যারাম বোর্ড যদি হয়, ক্যারাম বোর্ডটাকে একটু ঢঙের মতো করে আঁকি। এই যে লাইনটা তুমি দেখছো, এই লাইনে আমরা স্ট্রাইকার বসাই। ঠিক আছে, একটা স্ট্রাইকার আমরা বসাই। ধরে নাও এই স্ট্রাইকারটা এখানে আমি বসালাম। ক্যারাম বোর্ডের স্ট্রাইকারটা কোথায় গেল? ক্যারাম বোর্ডের স্ট্রাইকার এইটা। আচ্ছা, এটাকে তুমি কি পকেটে ফেলতে পারবে? তুমি বলবে হ্যাঁ স্যার, কিভাবে পকেটে পড়া সম্ভব এটা? খেয়াল রাখো, তুমি কিন্তু ঠিক এই জায়গাটায় হিট করবে, অর্থাৎ তুমি ফোর্স দেবে এই দিকে এবং ক্যারাম বোর্ডের গুটিটা ঠিক এই দিকে মুভ করতে শুরু করবে। যারা ক্যারাম খেলে তারা জানে। তাহলে তুমি যেদিকে ফোর্স দিয়েছো অবজেক্টের সরণ সবসময় সেদিকে হবে এটার গ্যারান্টি নেই। কিন্তু এতদিন ধরে আমাদের এই জিনিসটা শেখানো হয়নি, বুঝতে পারলাম? এই যদি পুরো সিচুয়েশন হয়, তার মানে স্যার আপনি এই কথা বলতে চাইছেন? কোন কথা গো? কথা হচ্ছে এইটা যে তুমি যেদিকে ফোর্স দেবে সরণ সবসময় সেদিকে হবে না। কিন্তু তুমি তো ভাবতেই পারো যে ফোর্স এবং সরণ, অর্থাৎ বল এবং সরণ, তাদের ভেতরে অলওয়েজ একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। ঠিক আছে, বল এবং সরণ এদের ভিতরে অলওয়েজ একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। তাহলে কার্যের সংজ্ঞা যেটা ছোটবেলায় পড়েছিলে বলের অভিমুখে সরণ, সেটা তুমি কিভাবে বের করবে? প্রশ্ন ঠিক না? তাহলে ছোটবেলায় যেটা শিখে এসছো ওটা কি ভুল? উত্তর হচ্ছে না, ওটা ভুল নয়। বলের অভিমুখে সরণ সেটাকেই কার্য বলা হয়। কিন্তু এইটা এস হওয়ার জন্য বলের অভিমুখে এস এর একটা উপাংশকে ধরতে হয়। এটাকে আপাতত মুখস্থ করো, ভেক্টর বিভাজন হয়ে গেলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এস যদি এরকম হয় আর এই দিকটা যদি থিটা হয়, খেয়াল রাখবে আমি এটাকে একটা এখন অন্য অ্যাঙ্গেল থেকে এটাকে বোঝানোর চেষ্টা করছি। এখন ডট গুণফলে আসছি না,
অর্থাৎ এই দিকে সরণ হয়েছে, ফোর্স এদিকে দিয়েছো, তাহলে বলের অভিমুখে সরণ যেখানে অ্যাঙ্গেল করে সেই দিকটাই হয় এইটা cos উপাংশ, আর লম্ব দিকে হয় তার sin উপাংশ, অর্থাৎ s sin থিটা। এই জিনিসটা এখন তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের বুঝতে অবশ্যই এখন একটু অসুবিধা হবে। অর্থাৎ বলের অভিমুখে সরণ এটা হচ্ছে s cos থিটা, এদের মাঝে অ্যাঙ্গেল যদি থিটা। আমি বলতে চাইছি যে ফোর্স তুমি যেদিকে দিচ্ছ অবজেক্টের সরণ সব সময় সেদিকে হবে এটার গ্যারান্টি নেই, কিন্তু যদি ফোর্সের দিকে সরণটা নিতে হয় তখন ধরে নিতে হবে সরণ এবং ফোর্স এদের মাঝখানে একটা অ্যাঙ্গেল হয়েছে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হবে থিটা, এবং ফোর্সের দিকে সরণের ওই উপাংশটা হবে তার cos উপাংশ। তাহলে এটা গেল একটা ঘটনা। এবার এই ঘটনাটাকে একটুখানি ভালো করে ব্যাখ্যা করার চেষ্টা করা যায়। কি হচ্ছে, ধরো না দুটো ভেক্টর আছে, একটাকে বলছি আমরা এ ভেক্টর, একটাকে বলছি বি ভেক্টর, এদের মাঝের অ্যাঙ্গেল থিটা। অর্থাৎ ওই ঘটনা থেকে এখন আমরা এখানে ফিরে আসছি। একটা হচ্ছে এ ভেক্টর আর একটা বি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর। এই ঘটনা থেকে আমরা ডট গুণফলের সংজ্ঞা লিখতে যাচ্ছি। দেখো এদের মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে ওই লজিক অনুসারে এইটা যদি এস হয় এটা যদি থিটা হয় তাহলে এটা এস cos থিটা লেখা হয়েছিল। তাহলে তুমি এখানটায় কি করবে, তুমি এখানে যেটা করছো বি এদিকে এ, তার মানে তুমি এই জায়গাটায় অনায়াসে এই কথাটা অবশ্যই লিখতে পারো যে এর অভিমুখে বি এর উপাংশ বি cos থিটা। কথা বোঝা গেল? এবারে দেখো যদি দুটি ভেক্টরকে আমরা একই অভিমুখে নেওয়ার চেষ্টা করি সেই গুণফলটার নাম হচ্ছে ডট গুণফল। তাহলে ডট গুণফল কি, একটুখানি এইটা লেখার পরে এই অংশটা আঁকার পরে ওই অংশটা আঁকার পরে তোমাদের ছোট্ট করে একটা লিখতে হবে। সেটা কি, সেটা হচ্ছে যে যদি আমি লিখে দিচ্ছি, দাঁড়াও শর্টকাট করবে না। যদি দুটি ভেক্টরকে একই অভিমুখে গুণফল নির্ণয় করা হয়, এই কথাটাকে এইভাবে লেখো, যদি দুটি ভেক্টরের, এরকম লেখো, যদি দুটি ভেক্টরের একই অভিমুখে গুণফল নির্ণয় করা হয় তাকেই ডট গুণফল বা স্কেলার গুণফল বলে। তাকেই ডট গুণফল বা স্কেলার গুণফল বলে, ভালো করে খেয়াল রাখবে। তাহলে দুটি ভেক্টরের একই অভিমুখে গুণফল নির্ণয় করা হলে তাকেই ডট গুণফল বলা হয়। আমি এখানে একটু হিন্টস দিয়ে রাখছি, যদি দুটি ভেক্টরের ভেতরে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় অর্থাৎ লম্ব উপাংশের দুটো ভেক্টরকে গুণ করা হয় তাহলে সেই গুণফলের নাম হয় ক্রস গুণফল। আর এখানে আমরা কি করেছি, আমরা এই কাজটা করেছি স্যার, খুব ভালো করে বোঝো আমরা ঠিক কি করেছি। আমরা করেছি এটা বি ভেক্টর, অংশু আমি অনলাইন ক্লাস দেখছি রে, ঠিক আছে? ওকে, তাহলে ঘটনা হচ্ছে যে এই বি আর এটা এ এবার একই অভিমুখে পড়ে গেছে, বি এর এই যে উপাংশটা বি cos থিটাটা এর দিকে। আমি একটু হিন্টস দিয়ে রাখছি, যদি কেসটা এরকম হতো বি sin মানে তো এইদিকে হতো, দেখো আমি এখানে বুঝিয়েছি, এস হলে এস এর cos উপাংশ এদিকে, এস এর sin উপাংশ এদিকে। তাহলে যদি এস sin থিটার সঙ্গে এফ কে গুণ করতাম সেটাই বলতে চাইছি, সেটা ক্রস গুণফল।
যদি দুটি ভেক্টর একই অভিমুখে হয় এবং তাদেরকে গুণফল করা হয়, সে যে গুণফল প্রডিউস করে তার নামই ডট গুণফল। আবার বলছি, যদি দুটি ভেক্টর একই অভিমুখে হয় এবং তাদের যে গুণফল হয়, দুটি ভেক্টরকে একই অভিমুখে নিয়ে গুণ করলে যে গুণফল হয় তাকেই ডট প্রোডাক্ট বলা হয়। আর দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বা পরস্পর সমকোণে থাকা দুটি ভেক্টরকে যদি আমরা গুণ করি, যে প্রকার গুণফল প্রডিউস হয় তার নাম ক্রস গুণফল। ক্রস গুণফলের সময় ক্রস গুণফল শিখবো। আপাতত এইটা ভালো করে লক্ষ্য করো। তাহলে এটাকে কি বলা হয় না, এটাকে ডট গুণফল বা স্কেলার গুণফল বলে। তার মানে আমাকে যদি বলে যে দুটো ভেক্টর আছে a এবং b, তাদের ডট গুণফল করলে তার মানে সেটাকে কি বোঝাচ্ছে? সেটা বোঝাচ্ছে এটা a রইলো আর b এর cos উপাংশ, তাহলে b cos থিটা। তাহলে a ডট b মানে হচ্ছে ab cos থিটা। এটাই হচ্ছে স্যার ডট গুণফলের সংজ্ঞায়িত সমীকরণ। এটাই হলো ডট গুণফলের সংজ্ঞায়িত সমীকরণ। আমরা বললাম ওকে। এই যদি পুরো সিচুয়েশন হয়, আজকের পরে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে যে a ডট b মানে ab cos থিটা। মনে মনে বলতে থাকো, a ডট b মানে ab cos থিটা। আরেকবার, a ডট b মানে ab cos থিটা। p ডট q মানে pq cos থিটা। p ডট q মানে pq cos থিটা। a ডট b মানে ab cos থিটা। আরো দুবার যদি বলে যে s ডট p, s ডট p, s ডট p মানে আমরা কি লিখবো? s ডট p মানে sp cos থিটা। কথা বোঝা যাচ্ছে? যদি f ডট s এইটার ক্ষেত্রে ফিরে আসি, তাহলে এদের ক্ষেত্রে বলের অভিমুখে সরণ, এটা তো ছিল থিওরি, এটা তো তার প্রয়োগ। তাহলে এখানে তুমি ভালো করে বোঝার চেষ্টা করো আমরা কি বলছি। আমরা বলতে চাইছি যে যদি আমরা কার্যের সমীকরণ বের করতে চাই, সেটা সংজ্ঞা কি ছিল? বলের অভিমুখে সরণ। বল ছিল f স্যার, f, তার সরণ হয়েছে s cos থিটা। সরি, এক মিনিট না আনডু করলেই হবে। তাহলে বলের অভিমুখে সরণ f হচ্ছে বল, তার অভিমুখে সরণ হচ্ছে s cos থিটা। মানে স্যার এইটাই হচ্ছে f ডট s, এইটাই হচ্ছে কৃতকার্য ডট। স্যার আরেকবার বলুন। বুঝতে পারবে এখানে কতটা মজার জিনিস ঘটেছে। দেখো, যদি আমি কার্যটাকে এবার অ্যানালিসিস করতে শুরু করেছি এখান থেকে, যদি কেসটা এরকম হতো, খেয়াল রাখবে আমি কি বলেছি, যদি থিটা ইজ ইকুয়াল টু 0 হতো, যেটা তোমাদের 9 10 এর স্যারেরা তোমাদের উদাহরণ দিত, একটা মেজের উপরে একটা বক্স আছে বা আলমারি আছে, তাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, যেদিকে বল দিচ্ছ আলমারি সেদিকে সরণ হচ্ছে, সেক্ষেত্রে কি থিটা ইজ ইকুয়াল টু 0 মানে এই যে স্যার f s cos 0 ডিগ্রি, cos 0 মানে 1, অর্থাৎ f ডট s করলে হয়ে যেত। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, যদি এরকমটা হতো, যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হতো, অর্থাৎ বল একদিকে কাজ করছে, সরণ আরেকদিকে হচ্ছে, যেটা তোমাদেরকে উদাহরণ দিত যে হাতে সুটকেস নিয়ে তুমি হেঁটে চলে যাচ্ছ, হাতে সুটকেস নিয়ে রাস্তা দিয়ে হাঁটছো, সেক্ষেত্রে mg বল নিচের দিকে থাকে, অর্থাৎ f নিচের দিকে, কিন্তু সরণ হচ্ছে এইদিকে সামনের দিকে। সেক্ষেত্রে যদি 90 ডিগ্রি হতো তাহলে কি কেস হতো স্যার? যদি 90 ডিগ্রি হতো তাহলে কেসটা এরকম হয়ে যেত স্যার। 90 ডিগ্রি হলে কেস এরকম হতো। ভালো করে ভাবো, তোমার সমীকরণ তো মেন সমীকরণ এইটা, এই সমীকরণ। তাহলে এই সমীকরণে আমরা কি লিখব? w কার্য ইজ ইকুয়াল টু f s cos 90 স্যার। যেই f s cos 90 হয়ে যাবে, cos 90 কত? cos 19, এই ভ্যালুটাই 0। তাহলে কি হয়ে যাবে স্যার? w ইজ ইকুয়াল টু 0। এটাকেই তো তোমরা কি বলতে? তোমরা বলতে না কার্যহীন বল স্যার। তাহলে দেখো, সমস্ত কনসেপ্ট কিন্তু বেঁধে দেওয়া আছে এই জায়গাতে, অর্থাৎ এই জিনিস তোমরা করে এসেছো, আজকে সেটা তোমরা দেখছো প্রয়োগটা এরকম। অর্থাৎ দুটি ভেক্টরের ডট গুণফল মানে a আর b দুটো ভেক্টর, তাদের মাঝে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে ডট গুণফলের সংজ্ঞা হচ্ছে a ভেক্টরের অভিমুখে b এর উপাংশের সাথে গুণফল। সেটাই লেখা হয়েছে, দুটি ভেক্টরের একই অভিমুখে গুণফল নির্ণয় করা হয়, তাকেই ডট গুণফল বা স্কেলার গুণফল বলে। তাহলে যে সংজ্ঞাটা তুমি লিখেছো ডট গুণফলের সংজ্ঞায়িত সমীকরণ, ডট গুণফলের সংজ্ঞায়িত সমীকরণ, সেই সংজ্ঞায়িত সমীকরণ থেকে তুমি যদি লেখো a ভেক্টর ডট b ভেক্টর, দুটো ভেক্টর, তাদের যে ডেফিনিশন অনুযায়ী যে সংজ্ঞাটা আসছে, a এর অভিমুখে b এর গুণফল, অর্থাৎ b cos থিটা। এই পর্যন্ত গেল ডট গুণফলের সংজ্ঞা। তার পেছনে থাকা গভীর যে আলোচনা,
যেটা আমরা ক্লাস 9 10 এ করে এসেছি, এইটা গেল সেইটা স্যার। বড্ড সরে যায়, খুব সেনসিটিভ এই বোর্ডগুলো, বুঝতে পারলি? হয়েছে, এটা সেইটা। খেয়াল রাখ আমি কি বলতে চেয়েছি, ধত্তেরি এরকম করে ছেলে মেয়েদের বুঝতে অসুবিধা হবে, একটু সহযোগিতা করো, বলো বোঝা যাচ্ছে কি সবাই মিলে? বলো বুঝতে পেরেছি? এটা থিওরি ছিল একজন একজন বলো। অর্পণ মাইতি বলো, কি বলছো? স্যার, ডট গুণফলের এটা থিওরি ছিল যেটা আপনি করালেন। হ্যাঁ, আচ্ছা, এখন অনেক কিছু বাকি আছে, সবে তো শুরু, সবে হচ্ছে গোড়ালি হয়েছে, দাঁড়াও না। এবার দেখো এই পর্যন্ত হলো, আমি এইটাকে উপরে তুললাম, ঠিক আছে? এইটার পরে আমি ঠিক কি করতে চাইছি খেয়াল রাখো। আমি এবার কি লিখতে চাইছি, আমি করতে চলেছি এইবার একটা পয়েন্ট করি, সেটা কি বলছি, ডট গুণফলের ধর্ম, ধর্ম মানে প্রপার্টিজ অফ ডট গুণফল। আমি লিখি properties of dot multiplication, ঠিক আছে? properties of dot multiplication। আমাদের এই ধর্মগুলো 4টে বা 5টা পয়েন্ট হবে, এগুলো খুব গভীরভাবে দেখতে হবে। কি রকম অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, একবার কাছে গিয়ে দেখতে হবে, একবার পেছন থেকে দেখতে হবে, অর্থাৎ আমরা যেন সবকিছুকে অবজার্ভ করতে চাইছি, কোথাও যেন কোনো ফাঁক ফোকর না থাকে। দেখতে থাকো। সবাই প্রথমে 1 নাম্বার, একটু গাড়িটা চেঞ্জ করা যাক। 1 নাম্বার আমি কি বলছি, বলছে a ভেক্টর ডট b ভেক্টর এটা ইজ ইকুয়াল টু b ভেক্টর ডট a ভেক্টর। মানে ব্যাপারটা এরকম, 5 7 তে 35, 7 5 এও 35 স্যার, ও যেন সেই কথাই বলছে। a ভেক্টর ডট b ভেক্টর অর্থাৎ বলের অভিমুখে সরানো আর সরানোর অভিমুখে বলের উপাংশ নাও, ব্যাপারটা একই। a ডট b মানে b ডট a, এটা গেল 1 নাম্বার ধর্ম। যদি বলো এটা কেন হয়, এটাকে প্রমাণ করে দেখানো যায়। আচ্ছা দেখো, আমি যদি প্রমাণ করতে চাই তো প্রমাণ একটু করার চেষ্টা করি, কি করা যাবে। দেখো আমি কি বলছি, ধরো a ডট b মানে কি, তুমি বলবে এই যে a b লেখা হয়েছে এগুলো সব মড, মড a মড b cos থিটা, ঠিক আছে? তাহলে মড a মড b cos থিটা, ঠিক আছে? আচ্ছা এটাকে চাইলে তুমি b মডটাকে আগে লিখতে পারো, a মডটাকে পরে লিখতে পারো, সেটা সমান cos থিটা। এইটা মানে কি বোঝাচ্ছে তাহলে, b ভেক্টর ডট a ভেক্টর। তাহলে a ডট b দিয়ে শুরু, b ডট a তে শেষ। তাহলে তুমি যেটা লিখেছো সেটা ফিনিশ। ওই তো ঘটনা ঘটলো, অ্যাঙ্গেল তো ফিক্সড, cos থিটার তো চেঞ্জ নেই। তুমি 5 এর সাথে 7 গুণ করো, 5 7 তে 35, আবার 7 এর সাথে 5 গুণ করো, 5 7 তে 35, তাহলে খেল খালাস হয়ে গেল। বললাম ওকে স্যার, a ডট b মানে b ডট a হয়। আচ্ছা 2 নাম্বার কি বলছে, 2 নাম্বার বলছে এটার ক্ষেত্রে দুটি একই ভেক্টরের ডট গুণফল a ডট a, এটা a স্কয়ার হয়, তার মানে 5 ডট 5 মানে 5 এর স্কয়ার, 5 5 এ 25 হয়, 7 ডট 7 7 এর স্কয়ার মানে 49 হয়। মারাচ্ছি, চলে যাবে, কেন চলে যাচ্ছে, চলে যা। আমি বাড়িতে থাকলে কি হয়, এটা আমার পেছন পেছন ঘুরঘুর করে সব সময়। হয়েছে? এই যে a ডট a মানে a স্কয়ার, যেটা আমি বলতে চেয়েছি, তুমি বলবে স্যার কেন স্যার, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এটাও একটা প্রমাণ করা যায়। আচ্ছা আমি যদি a ডট a করি, ভালো করে বুঝবে, তার মানে কি, তার মানে যদি আমি ভাবি a ডট a মানে না এখানে করলে ওইটার সাথে ম্যাচ করে যাবে, তো আমি এক কাজ করি, এর আন্ডারে করি। খেয়াল করো আমি কি বলছি, ধরে নাও আমাদের যদি এরকম ছিল যেটা, ঠিক আছে, এটা থিটা, এটা b, এটা a, তাহলে এই দিকটা b cos থিটা ভাবছিলাম, ঠিক আছে? তাহলে a mod a mod b cos থিটা, এটা ইজ ইকুয়াল টু a ডট b। খেয়াল করো এখন দুটোই a ভেক্টর, তাহলে এইটাও যদি a ভেক্টর হয় আর এইটাও যদি a ভেক্টর হয়, তার মানে এদের মাঝে অ্যাঙ্গেল 0, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তার মানে a ভেক্টরটা a ভেক্টরের উপরে শুয়ে আছে,
এরকম তো আর হয় না, এইটাও এ ভেক্টর আর স্যার এইটাও এ ভেক্টর, ধর 3। ঠিক আছে, তাহলে দুটোই এ ভেক্টর, একটা হচ্ছে হলুদ এ ভেক্টর আর একটা সাদা এ ভেক্টর। তাহলে এদের ভেতরে অ্যাঙ্গেল কত বোঝাচ্ছে? থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এরকম তো হয় না, 0 ডিগ্রি মানে দুটো এ ভেক্টর আলাদা আলাদা অবস্থান করতে তো পারে না, একটা ভেক্টর উপরে শুয়ে আছে। তাহলে তুমি কি করবে? তুমি যেটা জানো এখান থেকে সংজ্ঞা অনুসারে a ডট a মানে mod a cos থিটা, থিটার ভ্যালু 0 ডিগ্রি, cos 0 1 হয়, তাহলে mod a ডট ডট 1, তাহলে এটা হয়ে গেল a স্কয়ার। সেই জন্যই তো তুমি লিখেছো স্যার যে a ডট a মানে a স্কয়ার। বুঝতে পারছি? সবাই মিলে একবার বলো ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ভেরি গুড। এরপর আচ্ছা, আমি 3 নাম্বার এবং 4 নাম্বার দুটোকে একসাথে করতে চাইছি, খেয়াল রাখবে। 3, 4 আমরা একসাথে নিতে চাইছি, কারণ দুটোর ভেতরে লিংক আছে এই প্রপার্টি দুটোর। খেয়াল রাখো কি হচ্ছে, তুমি ভাবতে পারো এই দুটোই কি বলছি, অবস্থান ভেক্টর ও অভিমুখের একক ভেক্টরের গুণ। ঠিক আছে, এইটা হচ্ছে এই 3 আর 4 এর পুরো গল্পটা এখানে দিচ্ছি। খেয়াল করো, তোমরা এই জিনিস তোমরা জানো, তোমাদের কাছে এটা নতুন কোনো মতেই নয়। ঠিক আছে, খেয়াল করো, এইটাকে আমরা সবসময় বলে এসেছি স্যার এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। আর আমরা কি বলে এসেছি, যে ভদ্রলোক এক্স অ্যাক্সিসের ডিরেকশন খুঁজতে চায় তাকে আমরা বলি এক্স অ্যাক্সিসের ডিরেকশন আই ক্যাপ। সবাই মিলে দেখো, ওয়াই অ্যাক্সিসের ডিরেকশন কি হবে? জে ক্যাপ, জেড অ্যাক্সিসের ডিরেকশন এ ক্যাপ। আমরা বললাম ওকে। এখন একটা জিনিস তুমি ভাবো তো, যদি আমি আই ডট আই করি, খেয়াল করো আই ডট আই, দুটোই আই ভেক্টর, তার মানে দুটোই আই ভেক্টর বা আই ক্যাপ ভেক্টর, তার মানে এদের জন্য অ্যাঙ্গেল 0। আই আর কে এর ভেতরে অ্যাঙ্গেল 90, আই আর জে এর ভেতরে অ্যাঙ্গেল 90, কিন্তু দুটো আই হলে তাদের ভেতরে অ্যাঙ্গেল কি? অ্যাঙ্গেল লিখবো আমরা 0 ডিগ্রি। তাহলে ভাবো এটা মড অফ ডেফিনিশন অনুযায়ী মড আই ক্যাপ ডট মড আই ক্যাপ ইনটু cos কত 0 ডিগ্রি, এটা মানে মড। এগুলো কি? এগুলো তো অভিমুখের একক ভেক্টর, এদের মানই তো এক, cos 0 1, তার মানে এটা 1। তাহলে অনুরূপে আমরা এটা বলতে পারি তো, খেয়াল করবে আমি কি বলতে চাইছি, অনুরূপে আমরা এটাও তো বলতে পারি, অনুরূপে k ডট k সমান j ডট j সমান 1, বা তুমি ডিরেক্টলি বলতে পারো i ডট i ইজ ইকুয়াল টু k ডট k ইজ ইকুয়াল টু j ডট j। বা এটাকে আগে পিছু একটু হয়ে গেছে, এটাকে একটু ক্ষমা ঘেন্না করে ব্যাপারটাকে ইজিলি করে নাও, ওটা কোনো ব্যাপার নয় যে i এর পরে সবসময় j কে উচ্চারণ করতে বরং কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তাহলে ঘটনা এই হচ্ছে i ডট i j ডট j সমান k ডট k অল টাইম 1। এই লাইনটা ইম্পর্টেন্ট স্যার, i ডট i অর্থাৎ একই অভিমুখে দুটো ভেক্টর যদি আমরা নিই i i j j k k, তাদের সবাইয়ের গুণফল 1ই হয়। কথা বুঝতে পেরেছি না পারিনি? বলো রে। হ্যাঁ স্যার পেরেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে ওকে, পেরেছি। একটু রেসপন্স করতে হবে। আর সৌমিক কি বাড়ি চলে এসেছিস? সৌমিক, হ্যাঁ স্যার বাড়িতে আছি। ওটা নেই নাকি? সৌমিক রে, তুই তো আগে হ্যাঁ, বাড়িতে গেছিলিস আছি, শুনলাম ফতেপুরে।
হ্যাঁ স্যার ঘরে চলে আচ্ছা, এসেছি বেশ। আজকের। এইবার একটা জিনিস বোঝার চেষ্টা করো। বিষয় কি? বিষয় হচ্ছে যে আই ডট আই জে ডট এ এটা হয়েছে। আচ্ছা তুমি বলো তো, যদি আমরা এই ক্যালকুলেশনটা করি, খেয়াল রাখবে আমি কি করতে যাচ্ছি, একটুখানি কালারিং করি তবে ব্যাপারটা ভালো লাগবে। ধরে নাও আই ক্যাপ ডট জে ক্যাপ, ডট গুণফলের সংজ্ঞা অনুসারে কি হবে? আবার তাহলে আই ডট জে মানে মড অফ আই ডট মড অফ জে ডট, খেয়াল করো কি লিখবো, একটুখানি বলার চেষ্টা করো। দেখো এ বি আছে ধরে নাও, তাহলে মড এ ডট মড বি, তাহলে মড আই ডট মড জে ডট cos থিটা। কিন্তু আই আর জে এর ভিতরে অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। তাহলে আই আর জে এর ভিতরে অ্যাঙ্গেল কত? cos 90 স্যার। এবার যদি এটা cos 90 হয় তাহলে এটা কি হবে? এই রাশিটার টোটাল টার্ম 0, তাহলে এটা 0 হয়ে যাবে, অর্থাৎ আই ডট জে 0। তাহলে একই ভাবে তুমি ভালো করে বোঝার চেষ্টা করো তো, একই ভাবে আমরা কি লিখতে পারবো? অতএব আই ডট জে ইজ ইকুয়াল টু আই ডট জে ইজ ইকুয়াল টু জে ডট কে ইজ ইকুয়াল টু কে ডট আই ইজ ইকুয়াল টু আই ডট কে, মানে আগে পরে লিখছি আই কে ডট আই আই ডট কে ইজ ইকুয়াল টু কে ডট জে ইজ ইকুয়াল টু জে ডট আই অল আর 0। বুঝতে পেরেছেন না পারেনি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার পেরেছি। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার বললাম। ওকে, এবার আরো একটা নতুন টপিকে যাচ্ছি। 3 নাম্বার গল্পটা শেষ, 4 নাম্বারটায় যাচ্ছি। খেয়াল রাখো কিভাবে একটা জিনিস একটা জিনিসের সাথে লিংকিং আছে সেইটা আমাদেরকে বুঝতে হবে, এটাই আমাদের কাজ এখানে, ঠিক আছে? এটা আমাদের কাজ। স্যার একটু দাঁড়ান, লিখে নি আগে। লিখতে হবে না, আমি সব পিডিএফ করে পাঠাচ্ছি, এক্ষুনি লিখবি, চিন্তা নেই। ঠিক আছে, এগুলো কালারফুল পিডিএফ গ্রুপে চলে যাবে, ওকে ওকে। ঠিক আছে? আচ্ছা তার আগে এটা যদি গ্রুপে যায় তো একে টিচমেন্ট অ্যাপ ডাউনলোড করতে হবে, ওই লিংক ধরে করলে হয়ে যাবে। সব ব্যবস্থা আছে, আমি দেখছি, একটু অপেক্ষা কর, আমি টানা পড়ে নি একটু। আচ্ছা এবারে খেয়াল রাখো, এখানে যদি আমি এইগুলোকে যদি একটু মুছে দিতে পারি তো খুবই ভালো হয়। ওকে, আচ্ছা ধরো এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, পয়েন্ট দুটো দেখা যাচ্ছে, নিশ্চয়ই দেখা যাচ্ছে স্যার। এবারে এই পয়েন্টের স্থানাঙ্ক, এটাকে p1 বলে আমি লিখছি x1, y1, z1। এটা যদি p2 হয় x2, y2, z2। আরে বাগনাটের কাছে অমৃতা এসছে, বাগনাটের ব্যাচের অমৃতা। তোরা এসএস কি দেখতে পাচ্ছিস না? আরে অর্পণ চেক করে বল না। দেখছি স্যার, দাঁড়ান। অমৃতা টাইটেল কি আমি জানি না। আচ্ছা অমৃতা টাইটেল জানিস না, ঠিক আছে। হ্যাঁ আরে স্যার, ও আছে না। সৌনকার ওই ছেলেটা, শীর্ষেন্দু। আরে সৌনকের সঙ্গে একটা ছেলে আছে না, শীর্ষেন্দু। ওই ছেলেটা এসছে, দেখতে হবে। সৌনক এসছে, সৌনক বাগ। হ্যাঁ, পাচ্ছি না। কি বুঝতে পারছিস না? নাম তো দেওয়া। আর তুমি উজবুক, তুমি এতক্ষণ ধরে চুপ করে আছো, তোমার সম্পর্কে কথা হচ্ছে। আসে চুপ কর। স্যার আমি এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি ধন্য হয়েছি। নাও এবার দেখো, যদি এইটার অবস্থান বলছে, এইটার অবস্থান বলছে, তাহলে অবস্থান ভেক্টর মানে এইটা স্যার, এইটা r1, এইটা r2, এই জিনিস আমাদের করা। তাহলে তুমি একটা জিনিস বলো তো, উপরে তুলছি r1 ইজ ইকুয়াল টু r1 ভেক্টর ইজ ইকুয়াল টু, তুমি লিখবে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস স্যার z1 k ক্যাপ। অমৃতা বলো কি হচ্ছে?
এসছে অমৃতা এসছে? আরে কে সারা করলি বলবি তো তিয়াসা মান্না। আমি তুমি কে? আরে কে বলবি তো রে ভাই? আচ্ছা একটু হ্যাঁ, প্রেজেন্ট হ্যাঁ। করে নেওয়া হোক, 3-4 জন অ্যাবসেন্ট আছে আমার বাজেট অনুযায়ী। আচ্ছা রিজু এসছিস মনপুরে? স্যার ও লেফট করে দিয়েছে। স্নেহা 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 আছিস? পূর্বাশা, তোরা যদি কেউ থেকে থাকিস আর তারপরে আমার চিৎকার করার পরেও যদি রেসপন্স না করিস সেটা কিন্তু অন্যায়। পার্থ এসছিস? পার্থ এই পার্থ দেখ তোরা আছিস যে কজন, তারপর আছি আমি। তুমি কে? স্নেহা? হ্যাঁ স্যার আমিও আছি। তোমাদের কিন্তু আমি ধরে আমি ঠ্যাঙাবো। পূর্বাশা বলছি। তোমরা এতক্ষণ সারা স্যার করছো না। মাইক্রোফোনটা কাজ করছে না। মাইক্রোফোন কাজ করছে না তোমার মাইক্রোফোন? হ্যাঁ 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 একটা প্রবলেম হচ্ছিল নেটওয়ার্কে। আচ্ছা ঠিক আছে বাদ দাও, মনপুরাটে থেকে যদি নেটওয়ার্ক না থাকে সেটা আমার দুর্ভাগ্য না, তোমাদের দুর্ভাগ্য। আমি যেটা বলছি সেটা শোনো। স্নেহা তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। পরিষ্কার পুরো বিষয়টা ক্লিয়ার? ভিডিও ক্লিয়ার হ্যাঁ, যাচ্ছে কি? হ্যাঁ স্যার। আমার ঠিক আছে। কাছে আসছে না, পুরো ঘোলা হয়ে আছে। আচ্ছা ঠিক আছে দেখছি আমি, দরকার হলে আবার এটা একটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? ক্লাস অবজার্ভার। আচ্ছা দেখো তাহলে x r1 ইকুয়াল টু এটা, এন্ড যদি আমাকে r2 লিখতে হয়, r2 ইকুয়াল টু ডেফিনেটলি কি হবে? x2 y ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। ঠিক আছে, আমরা বললাম ওকে স্যার। এইবার খেয়াল করো, অবস্থান ভেক্টর অভিমুখের একক ভেক্টর, অভিমুখের একক ভেক্টরের গুণ তো দেখিয়েছি। এফেক্টিভ লাইন হচ্ছে এইটা, এখানে কালার নিলেও না কালার ঠিকঠাক এ হচ্ছে না, এই লাইনটা এফেক্টিভ লাইন, এই লাইনটা এফেক্টিভ লাইন। এবার আমরা আসছি অবস্থান ভেক্টরের ডট গুণফলে। যদি এরকমটা হয় খেয়াল রাখো আমরা কি করতে যাচ্ছি, অতএব r1 ডট r2 এটা ইকুয়াল টু আমরা কি পাবো, r1 ডট r2। খেয়াল রাখো r1 ডট r2 মানেই হচ্ছে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ ডট এরকম x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। r1 আর r2 মাঝে ডট দিয়ে লিখে দিয়েছি। এইটা করলে কি আসবে খেয়াল রাখো, আমি কি লিখছি সেটা খেয়াল রাখবে, আর আমি কোথায় কোনটা লিখছি না সেটাও খেয়াল রাখবে। যদি এরকমটা থাকে খুব ভালো করে দেখো, যদি ax প্লাস by প্লাস cz ডট px প্লাস qy প্লাস rz এরকম থাকে, তো আমরা কিভাবে গুণ করি? ax দিয়ে সবকটাকে গুণ করি প্লাস by দিয়ে সবকটাকে গুণ করি, করি তো? তো এরাও কি সেই গুণের বাইরে হবে? সেই গুণের বাইরে হবে না। কিন্তু যদি আমি এটাকে এত ডিটেইলসে করতে যাই আমি পাগলা হয়ে যাব। সেই জন্য আমাকে কিছু ক্যালকুলেশন মাথায়, কিছু ক্যালকুলেশন খাতায়। খেয়াল করো আমি এখানে x1 লিখলাম, এখানে x2 লিখলাম, এইবার আমি লিখবো i ডট i, এই i আর এই i প্লাস, খেয়াল রাখবে আমি ডিটেইলসেই করি, x1 y2 i ডট j অর্থাৎ এইটা দিয়ে সবগুলোকে গুণ করছি প্লাস x1 z2 i ডট k। এটা এরকম হয়।
একটা জিনিস মনে রাখবে, এর পরের লাইনগুলো ঠিক কি, এটা সবগুলো গুণ করছি কিন্তু, ঠিক আছে? একবারের জন্য করছি, প্রথমবারের জন্য করছি, এটাই লাস্ট বার, এরপরে করব না। তাহলে এটা y1 x2, এইটা j ক্যাপ ডট, এটা i ক্যাপ। খেয়াল রাখো আমি কিভাবে করছি, y1 y2 j ডট j প্লাস এরকম হবে y1, এইটা দিয়ে এবার এইটাকে z2 j ডট k। খেয়াল রাখো আরো একটা গুণ হবে, এইটা দিয়ে এই সবগুলোকে প্লাস, খেয়াল রাখবে আমি কি বলছি, প্লাস z1 x2 k dot I প্লাস z1 y2 k dot j প্লাস z1 z2 k dot k। খেয়াল রাখো আমি কি করেছি, যেমন গুণটা তোমাদের হয় বাস্তবের গুণ সেইটাই করেছি, কিন্তু এখানে আমি চাইলে এটাকে ছোট করেও করতে পারতাম। কেন জানো, উপরের তিনটে নিচের তিনটে তার নিচের তিনটে, মোট 9টা রাশি, এই 9টা রাশি 6টাই কেটে যায়। আমি সেই 6টা রাশিকে লিখে ব্যাপারটাকে হিজিবিজিবিজ করে ফেলেছি। হিজিবিজিজ করার প্রয়োজন ছিল, কারণ ভিতরে যে রহস্য সেটাকে বোঝার জন্য হিজিবিজিবিজ করা। আমি কি বললাম, এটাই লাস্ট আর এটাই ফার্স্ট। কেন বলছি দেখো, তুমি নিজেই জানো যে i ডট i এইটা সারভাইভ করে, এইটা j ডট j সারভাইভ করে, আর k ডট k সারভাইভ করে। এই যে একটা জিনিস করা হয়েছে, খেয়াল রাখো এই একটা জিনিসটা কোনটা, এই যে i ডট j এই যে তুমি 0 লিখেছো, তাহলে x1 y2 এর সঙ্গে এই রাশিটা এটা যদি 0 হয় তাহলে এই টার্মটা কেটে যাচ্ছে 0, i ডট k এই টার্মটাও 0, দেখো এই টার্মটাও 0, এই টার্মটাও 0, এই টার্মটা 0, এই টার্মটা 0। তাহলে 1 2 3 4 5 6 6টা টার্ম কেটে গেল, সারভাইভ করবে শুধু এইটা এইটা এইটা। তা আমি 6টা সবকটা টার্ম লিখে 6টা টার্ম কেটে দেওয়ার থেকে যে কটা টার্ম সারভাইভ করবে সে কটা লেখাই ভালো। যেখানে 6টা টার্ম কেটে যাচ্ছে, 3টে টার্ম সারভাইভ করছে, আমি কেন 6টা লিখতে যাব বা 9টা কেন লিখতে যাব? আমি শুধু এইটাকে মনে রাখবো, এইটাকে। অর্থাৎ খেয়াল রাখো এখানে লেখার জায়গা নেই, আমি নিচে ছোট্ট করে লিখে নিচ্ছি, আমরা এইটাকে লিখবো। আবার তুমি দেখো একটা জিনিস, i ডট i মানে 1, i ডট i এটা মানে 1, j ডট j 1, k ডট k 1। তাহলে আমি একবারে লিখে দেবো x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2। এইটাই হচ্ছে r1 ডট r2 ভেক্টর। r1 ডট r2 ভেক্টর মানে তাহলে কি দাঁড়ালো স্যার, r1 ডট r2 মানে ফাইনালি এইটা দাঁড়ালো। বলো ইয়েস অর নো? Yes, sir. তিয়াশা মান্না, চা আপনাকে দেখতে পাচ্ছি না, তোরা সবাই দেখতে পাচ্ছিস? আরে হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। স্যার পরিষ্কার দেখা যাচ্ছে, হ্যাঁ চকচক করছে। আচ্ছা পরিষ্কার দেখা যাচ্ছে। এবার হ্যাঁ স্যার ভালোভাবে দেখা যাচ্ছে। দেখা তো যাবে রে বাবা, এই করে করে চলছে আমার। নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। সফটওয়্যার আছে, তোদেরকে তো প্রথম দিনে বলেছিলাম পরিচয় করানোর দরকার ছিল এগুলোর সঙ্গে, না? বলো বুঝতে পেরেছি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। পেজটাকে একটু ছোট করছি। দেখো এই হচ্ছে টোটাল কাজ ডট গুণফলের, ঠিক আছে? তাহলে যদি r1 ডট r2 করতে হয় তাহলে x1 ডট x2 মানে x1 x2 গুণ করে লিখে দাও, প্লাস y1 y2 গুণ করে লিখে দাও, প্লাস z1 z2 গুণ করে লিখে দাও। ছোট্ট একটা উদাহরণ করে নিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি একটা নতুন পেজ নিচ্ছি,
নতুন পেজে গিয়ে আমি জাস্ট করার চেষ্টা করছি। দেখো তাহলে যেটা করলাম আমরা তার একটা উদাহরণ করার চেষ্টা করি। সিম্পল কিভাবে করছি খেয়াল রাখো। ধরে নাও একটা ভেক্টর a বা r1, প্রথমে হাঁটা শিখে তারপর দৌড়াবো। এখন আমি ছোট্ট করে লিখছি। ধরে নাও r1 is equal to 2i cap plus 3j cap plus 8k cap and r2 vector is equal to 3i cap plus 5j cap plus 2k cap। তাহলে এই যে উদাহরণটা তুমি ফিনিশ করে এলে, r1 আর r2 গুণ করলে কি হবে? x1 x2, এই পজিশনটা x1 এই পজিশনটা x2, এই দুটোকে গুণ করব। তাহলে 3 গুণে 6। আর কিছু করার দরকার নেই, i ডট i তো 1 হয়ে যাচ্ছে, বাকিগুলো সব 0 প্লাস y1 এর সঙ্গে y2 3 5 15 প্লাস 8 এর সঙ্গে 2 গুণ প্লাস 8 দুগুণে 16। তাহলে এটা কত হচ্ছে? 37 হচ্ছে কি রে? 37 হ্যাঁ স্যার 37। খেল খাস, এইটাই आंसर। সোজা ছিল? হ্যাঁ স্যার আচ্ছা আরেকটা উদাহরণ করছি, করলে দেখো আরো ক্লিয়ার হবে। এই নিয়ে করেছি, এটা উদাহরণ 1। 2 নম্বর উদাহরণ। ধরে নাও বললো a is equal to 5i cap minus 2j cap plus 9k cap and b is equal to, এরকম বলছে b is equal to minus 8i cap minus 2j cap minus 3k cap। এবার এই প্লাস মাইনাস গুলোর একটা হিসাব আছে, খেয়াল রাখতে হবে। তার মানে যদি x1 x2 করতে চাই, খেয়াল রাখ আমি কি বলছি। আমি যদি x1 x2 টাকে চিনে নিতে চাই, তাহলে এটা x1 এটা x2, তাহলে 5 আর মাইনাস 8, 50 তে 40 মানে মাইনাস 40 প্লাস এইখানটা এটা মাইনাস 2 এটা মাইনাস 2, মাইনাস মাইনাসে প্লাস 2 2 4 প্লাস 4, কত হয়ে গেল? এইটা 9 এটা মাইনাস 3 প্লাস হয় 3 মাইনাস 3 দিয়ে 9 কে গুণ, ভালো করে দেখ প্লাস হবে মাইনাস 27, তার মানে এখানে মাইনাস হয়ে যাচ্ছে। প্লাস মাইনাসে মাইনাস 27, এই তো ব্যাপার রে ভাই। প্লাস মাইনাসে মাইনাস 27 মাইনাস 27, এটা সমান কত হচ্ছে? এটা হচ্ছে মাইনাস 65 প্লাস 4 65 স্যার, माइनस 63 है। माइनस 63 सॉरी सर। बोलो समझ में आया कि नहीं आया? হ্যাঁ স্যার আয়া आया, बिल्कुल आया। देखो এইটাকে আমি তুলে দিলাম। এবার প্রপার্টিজ নাম্বার 5, ঠিক আছে? খেয়াল রাখো প্রপার্টিজ নাম্বার 5। ডট গুণফলের ধর্ম 5 নম্বর প্রপার্টি। ধরে নাও দুটো ভেক্টর দিয়েছে, এইটা a এইটা b। আচ্ছা উল্টো দিকে করি, এরকম হলো টাক টাক, এইটা a এইটা b, এদের মাঝে থিটা সেটা বলেনি। থিটাটাকে কি বের করতে পারবো? দুটো ভেক্টর দেওয়া আছে, তাদের ভেতরে কত অ্যাঙ্গেলে আছে? উত্তর হচ্ছে হ্যাঁ স্যার বের করতে পারবো। কিভাবে? ডট গুণফল করে। কিভাবে ডট গুণফল করব? না আমি জানি যে a ডট b এটা ইজ ইকুয়াল টু কি হয়? মড a মড b cos থিটা হয়। সংজ্ঞা আমার তো থিটাটা লাগবে, অতএব cos থিটা ইজ ইকুয়াল টু, খেয়াল করো, a ডট b বাই মড a মড b। তাড়াহুড়ো হচ্ছে বিডিএম, ঠিক আছে? মডে মড, তাহলে cos θ is equal to a ভেক্টর, এটা করেছি দেখো কিছুই না, cos θ is equal to a dot b by mod a mod b। তাহলে θ is equal to স্যার সেই একই কথা, cos ইনভার্স অফ এই পুরো রাশিটা স্যার a dot b by डॉट गुणफल खत्म।
এই ছিল ডট গুণফলের ফান্ডা। ঠিক আছে, এই বলো বুঝতে পেরেছে কি? এই 5 নম্বরটা হ্যাঁ, স্যার, একবার বুঝতে বোঝাবেন? পেরেছি। এই দেখ, 5 দুটো ভেক্টর আছে এ বি, তাদের ডট গুণফলের ডট গুণফল তাদের ভিতরে অ্যাঙ্গেল বের করব। তাহলে এ ডট বি করলাম, এ ডট বি মানে এ বি cos থিটা, কিন্তু থিটাটা জানি না, তাহলে থিটাটা এই ইকুয়েশন থেকে পাবো না, এ ডট বি বাই মড এ মড বি। আচ্ছা চল, আমি তোদেরকে আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দিলেই এক্ষুনি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে এটা হলো। সিম্পল জিনিস, এটা বাগনাটার ব্যাচের অর্পণ, অর্পণের ডাউট এসেছে, ইগনোর করা তো যাবে না। দেখো আমি কি বলতে চাইছি, এক্স ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এই যদি পুরো সিচুয়েশন হয় আই ক্যাপ, জি ক্যাপ, কে ক্যাপ, আমরা বললাম ওকে। এইবারে আমি কি করছি, খেয়াল রাখো আমি কি করছি, আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এটাকে লিখলাম 2, 3, 4, এটাকে লিখলাম 5, 3, 3, দুটো অবস্থানে স্থানাঙ্ক লিখেছি স্যার, এইটা আর এইটা। আমি এটাকে লিখছি এ, এটাকে বি, ভেক্টর নয় স্থানাঙ্ক। তাহলে এইটাকে আমরা এ ভেক্টর ভাববো, এইটাকে আমরা বি ভেক্টর ভাববো, তাই তো? তার মানে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i cap plus 3j cap plus 4k cap and b vector is equal to 5i cap plus 3j cap plus 3k cap। এইবারে তুমি ভাবো এই অ্যাঙ্গেলটা কত স্যার, এইটা জানি না, তো আমি কি করব, এই দুটোকে ডট গুণফল করে দেবো। তাহলে a ডট b এটা সমান আমরা জানি মড a মড b cos থিটা। ঠিক আছে, তো a ডট b এটা করলে কত হবে, এই দেখ এইটার সঙ্গে এইটার গুণ হবে, তার মানে 10 প্লাস, খেয়াল করো 3 5 15, সরি 3 3 কে 9 প্লাস এইটা 4 আছে, এটা 3 আছে 12, তো এইটা ইজ ইকুয়াল টু মড a। মড a মানে কি, রুটের ভিতরে মড a 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ডট, এটা কি হচ্ছে মড বি, রুটের ভিতরে 5 স্কয়ার ডট 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট cos থিটা। এই ইকুয়েশনটাকে সলভ করে থিটা বের করতে পারবো না, ইজি ব্যাপার। এটা করলে কি হচ্ছে স্যার 19, এটা কত হচ্ছে রে 31 বোধহয় না, 31। 31। হ্যাঁ স্যার। তাহলে এই সাইডটা হয়ে গেল 31, 31 ইজ ইকুয়াল টু এটা করলে রুটের ভিতরে হচ্ছে রুট 29 4 প্লাস 9 প্লাস 16 রুট 29, তাই তো? ডট এইটা রুটের ভিতরে 25 প্লাস 9 প্লাস 9 ডট cos থিটা। এইবারে cos থিটা ইজ ইকুয়াল টু কি লিখবি, cos থিটা ইজ ইকুয়াল টু এই পারে 31 আর নিচে এই দুটোকে নামিয়ে দে, এইটা হচ্ছে রুট 29 ডট 43 কত রে 43 43 রুট 43 এইটা। এবারে একটা কথা বলতো, এটা তো একটা ভ্যালু আসবে, এটা একটা ভ্যালু আসবে না, তাহলে এর যে ভ্যালু আসবে তো থিটা ইজ ইকুয়াল টু কি লিখবি, অতএব cos inverse ওটা, অতএব থিটা ইজ ইকুয়াল টু কি, থিটা ইজ ইকুয়াল cos টু inverse ওটা cos ইনভার্স অফ 31 বাই রুট 29 ডট রুট 43। এই অর্পণ, হ্যাঁ স্যার, बैचलर अर्पण, হ্যাঁ ঠিক আছে, समझ में आया? হ্যাঁ आ गया। आया স্যার। তাহলে আমি এখানে কিছু হোমওয়ার্ক ছাড়াই, বলো হোমওয়ার্ক দিয়ে কিছু। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ দিন। আচ্ছা কি মা, এ বাবা তো কোথায় ছিল, ও বেরিয়ে যাবে চিন্তা নেই, ওই মধ্যে বেরিয়ে যাবে, দেখবি চলে যা ওখানে চলে যাবে। দাঁড়াও আমি একটু কাজ দিয়ে দিই মা, দাঁড়াও এই দাদাদের কামড়াবে আমি একটু বড় বড়
তুমি এটা খুলে দাও না মা, তাহলেই তো ঠিক হয়। চলে যাবো, দেখো ওরে, এই দেখ আমি যেটা করতে চাইছি কিছুই নয়, আমি এইচ ডব্লিউ দিচ্ছি, কোনো বা তিনটে দেবো। এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 8k ক্যাপ, এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস 5i ক্যাপ প্লাস 8j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ফাইন্ড এ ডট বি। ঠিক আছে, দু লাইনে হয়ে যাবে, চাপ নেই। স্যার আবার বি এক ভেক্টর নাম্বার লিখছি, দুটি ভেক্টরের স্থানাঙ্ক, ঠিক আছে, p 3, 2, -3 and q is equal to -2, 8, -3. -3. আমার বাড়ির যেই কথা এরকম ছিল, এরকম রক্তা ফুল এরকম রাত। চুপ করো। এইটা ঠিক আছে, দুটো ভেক্টরের সাথে ডট গুণফল করতে বলেছে, আর বলেছে দুটো ভেক্টরের স্থানাঙ্ক দেওয়া আছে, এইটা একটা স্থানাঙ্ক, এইটা একটা স্থানাঙ্ক, বলেছে এদের মধ্যে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ঠিক আছে, মানাম ওদের না, তুই দোলায় বস, চলে যা, কেন? ওই তো ফোনটা নিয়ে দোলায় চলে যা, ডিস্টার্ব করলে হবে না, এটা চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, বাইরে দোলায় গিয়ে বস।